হ্যালো দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল History 24/7 এ। আমাদের চ্যানেলে যারা আপনারা জুড়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমাদের চ্যানেলটা কিন্তু খুবই ছোট। সেইজন্য আপনারা যারা আমাদের সাহায্য করে থাকেন সেক্ষেত্রে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আজকের এপিসোডের মূল ৩ টা কোয়েশ্চেন আপনাদের সামনে তুলে ধরব। ৩ টা কোয়েশ্চেনের মধ্যে ১ম কোয়েশ্চেন এটা হলো, শুভেন্দু অধিকারী কি মমতা ব্যানার্জির সমান ক্ষমতা অর্জন করতে পেরেছে? বঙ্গবাসীর মনে কি শুভেন্দু অধিকারী জায়গা করতে পেরেছে? যে বঙ্গবাসী তাকে প্রধানমন্ত্রী বলছি, মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু তাকে তুলে ধরতে পারবে কি পারবে না? সেটা ১ম প্রশ্ন। ২য় প্রশ্ন এটা যে বিজেপির যে বুদ্ধিহীন কাজকর্ম চলছে, বুদ্ধিহীন আন্দোলন চলছে সেটা কি ঘুরে ফিরে মমতা ব্যানার্জির ফেভারে যাচ্ছে? ঘুরে ফিরে কি তৃণমূলকে আরো শক্তিশালী করে তুলতে সাহায্য করছে? সেদিকেও প্রশ্ন থাকবে। ৩য় প্রশ্ন যেটা হচ্ছে, চ্যাং মাছের মতো লাফিয়ে কি শুভেন্দু অধিকারী কখনো মুখ্যমন্ত্রী হতে পারবে? তার নিজের দলের লোক কি তাকে টেনে নামিয়ে দিবে না? যেরকম আমরা কাশ্মীরে দেখেছি যে কাশ্মীরে যখন বাইরের লোক যখন বিজেপিতে প্রবেশ করে সেখান থেকে টিকিটে ভোটে জেতার চেষ্টা করেছে। সেখান থেকে কিন্তু নিজের দলের কর্মকর্তারা নিজের পার্টি অফিসে ঢুকে কিন্তু আন্দোলন করেছে কাশ্মীরে। তো বর্তমানে পশ্চিমবঙ্গে কি দেখা যাবে? পশ্চিমবঙ্গেও কি দেখা যাবে যে শুভেন্দু অধিকারীর মতো লোককে কিন্তু নিজের দলের লোকই কি নিজের পা ধরে টেনে নামিয়ে দিবে। ১ম কোয়েশ্চেন এর দিকে আমরা চলে যাব। ১ম কোয়েশ্চেন যেটা হচ্ছে সেটা হচ্ছে, শুভেন্দু অধিকারী কি মমতা ব্যানার্জির সমান পরিমাণ কিন্তু শক্তি গ্রহণ করতে পেরেছে কি না পারেনি? শুভেন্দু অধিকারী কি এখনো জনগণের মনে ঢুকতে পারেছে কি পারেনি? সেই দিকে আমরা কিন্তু লক্ষ্য রাখবো। আমরা ১ম এ শুরু করব ১৯৯৮ সাল দিয়ে, যখন তৃণমূল পার্টিটার গঠন হয়। মমতা ব্যানার্জি যিনি কংগ্রেসে ছিলেন, কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেস গঠন করে। সেই ২০৯৮ সাল থেকে ২০৯৮ বলছি, আজব বলছি আজকে, মানে ভিডিও বানাতে গিয়ে ইয়ে হয়ে গিয়েছে। ২০৯৮ না, ১৯৯৮ সালের কথা বলছি আমরা। ১৯৯৮ সালে যখন ১ম বিজেপি যখন মানে কেন্দ্রের দিকে যাওয়ার চেষ্টা করছে যে কেন্দ্রে সরকার গঠন করবে, সেই সময় কিন্তু কংগ্রেস থেকে সরে এসে কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেসের স্থাপন করা হয়। এবং ২০১১ সাল নাগাদ প্রায় ১৩ বছর হাড় ভাঙা খাটুনির পরে কিন্তু গিয়ে কিন্তু তৃণমূল পার্টিটা কিন্তু সরকারের গঠন করতে সক্ষম হয়েছিল। সেই তৃণমূল পার্টির আজকের নেত্রী যে মমতা ব্যানার্জি, যিনি নিজের একটা পিক বয়স, যেই বয়সে মানুষ কি ভাবে, যেই বয়সে ভাবে মানুষ অনেক অর্থ কামাই করব, অনেক এই করব, ওই করব। সেই সময় তিনি যেই পরিমাণের আন্দোলন করে একজন মানে একটা শক্তিশালী সরকারকে ভাঙতে সাহায্য করেছিল। যেই শক্তিশালী সরকার, কে সরকার? সিপিএম এর মতো একটা শক্তিশালী সরকার যে ৩৪ বছর ধরে পশ্চিমবঙ্গে রাজত্ব করে আসছে। সেই শক্তিশালী সরকারকে কিন্তু ভাঙতে সাহায্য করেছিল এবং তিনি ভাঙতেও মানে একবারে বদ্ধপরিকর ছিল যে তিনি ভেঙেই ছাড়বে সেটাকে, এবং অবশেষে কিন্তু তিনি এটা ভাঙতে পেরেছেন। পরবর্তীকালে আমরা যখন দেখে থাকি যে ২০১৩ সালের পর থেকে একদম বিজেপি যেই পরিমাণের মানে পশ্চিমবঙ্গে আসার চেষ্টা করে। ১ম এ তো কংগ্রেস ছিল, ১ম এ সিপিএম ছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বিজেপি ১ম এ কিন্তু এন্ট্রি মারা শুরু করে দেয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে। ২০১৪ সালে যখন ১ম হচ্ছে বিজেপি সরকার, কেন্দ্র সরকার স্থাপিত হয়, সেই পর থেকে কিন্তু বিজেপিও চাচ্ছিল যে তারা পুরোপুরিভাবে বিরোধী পার্টি ধরে আসুক। সেই সময় থেকে কিন্তু শুরু করে পশ্চিমবঙ্গে একটা লোক কিন্তু বিজেপিকে তুলে ধরার চেষ্টা করেছে। তার নাম হচ্ছে দিলীপ ঘোষ। এই দিলীপ ঘোষকে কিন্তু আজকে পার্টি থেকে কিনারা করে দেওয়া হয়েছে এবং তুলে নিয়ে আসা হয়েছে শুভেন্দু অধিকারীকে। এই শুভেন্দু অধিকারীর থেকে আমরা মূল কোয়েশ্চেন এ চলে যাচ্ছি। শুভেন্দু অধিকারীকেই বর্তমানে মমতা ব্যানার্জির কিন্তু সমান অধিকার পাচ্ছে কিনা জনগণের কাছে? সেটা একটা সবচেয়ে বড় দেখার বিষয়। সবচেয়ে বড় দেখার বিষয় এই কারণেই আমরা সেটাকে বলে যাচ্ছি। এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমরা দেখে আসছি যে শুভেন্দু অধিকারী, যেই পরিমাণ শুভেন্দু অধিকারী যে একসময় যে মানে মমতা ব্যানার্জির সাথে ছিল, মমতা ব্যানার্জির রাইট হ্যান্ড যাকে মানা হতো। মনে করা হয় যে পশ্চিমবঙ্গের বুকে এমন একটা পরিবার খুঁজে পাওয়া যাবে না যে হচ্ছে সবচেয়ে বেশি ফায়দা পেয়েছে তৃণমূল সরকারের আমলে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর ফ্যামিলি। প্রত শুভেন্দু অধিকারীর ফ্যামিলির বেশিরভাগই মেম্বার তৃণমূলের লোকের ছিল। তাদের এত বড় বিজনেস কিভাবে? সবকিছুতে কিন্তু সাহায্য পেয়েছে শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারীকে কিন্তু কি করা হচ্ছিল? মাঝখান থেকে শুভেন্দু অধিকারী বলছিল যে, "আমি সরে যাবো।" কিন্তু কিভাবে সরে গেল তিনি? তিনি বিজেপিতে ঢুকে গেল। তিনি নিজের দল বানাননি। তিনি বিজেপিতে প্রবেশ করেছে এবং বিজেপিতে প্রবেশ করে তিনি ভেবেছিলেন যে, যেমন হেমন্ত বিশ্ব শর্মা দেখা গিয়েছিল কংগ্রেস থেকে ছুটে এসে বিজেপিতে ঢুকে সেখানে একটা সরকার বানিয়ে ফেলেছিল। তিনি এখনো পর্যন্ত হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু বলতে গেলে আসামের কিন্তু এখনো মুখ্যমন্ত্রী রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর মনেও কিন্তু একটা টনক নড়ছিল যে, শুভেন্দু অধিকারী ভাবছিল যে, আমিও যদি বিজেপিতে ঢুকে বিজেপি থেকে কিন্তু আমি মুখ্যমন্ত্রী হতে পারবো। কিন্তু সকলের জন্য সকল গেম সমান হয় না। সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী পুরোপুরিভাবে ফেল করে। এই জায়গাটা থেকে আমি আসি যে কেন ফেল করেছে? প্রত্যেকবার কি চ্যাং মাছের মতো লাফিয়ে কিন্তু ভোটে জেতা যায় না। ভোটে জিততে গেলে কিন্তু আপনাকে সুন্দর একটা রাজনীতি দরকার হবে। সেই রাজনীতি কিন্তু আপনাকে চলতে হবে। আর বিজেপি যে এই বুদ্ধিহীন একটা আন্দোলন সৃষ্টি করেছে, সেই আন্দোলনকে মধ্যে কিন্তু কোন বুদ্ধির কোন একটা প্রয়োগ দেখতে পাচ্ছি না আমরা শুভেন্দু অধিকারীর মধ্যে। তিনি ১ম এ বলছেন নবান্ন অভিযান হবে, বিজেপি সাহায্য করবে, আমরা অভিযানে যাবো। পরে তিনি পিছিয়ে আসছে, বলছে ছাত্র সমাজ আগে যাবে। ছাত্র সমাজের যেসব ছাত্রগুলো রয়েছে আমরা সেই ছাত্রগুলোকে আমরা দেখেছি ওইদিনকার ছাত্র না কে ওরা তারা আমরা জানি না। তাদের সাথে কি লিঙ্ক রয়েছে অন্য কোন পার্টির রাজনৈতিক দলে, তারা নিজেকে রাজনৈতিক দল মেনে নিতে পারেনি ১ম এ। তারা বলেছিল আমরা রাজনৈতিক দলের মধ্যে নেই। কিন্তু পরবর্তীকালে যখন সাধারণ জনগণ লিঙ্ক বের করা শুরু করে তারপরে কিন্তু তারা ফিরে এসেছে। বলছে, "না আমরা একসময় আরএসএস করেছি, আমরা একসময় বিজেপি করেছি।"
তো কোন দল এগুলা করছে জানি না। এরপরে বলছে যে আমরা বন্ড ডাকবো। সেই বন্দের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ জনগণ। যারা দিন আনে দিন খায়। যারা দিনে একদিন কাজ করে ৩০০, ৪০০, ৫০০ টাকা কামাই করে নিয়ে এসে সেটা দিয়ে রান্না-বান্না করে নিজের পরিবার চালনা করে। সেই বন্দে কিন্তু তাদের পেটে লাথি পড়েছে। আর সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ জনগণ যে রয়েছে তারা কিন্তু তৃণমূলের বিপক্ষে চলে গিয়েছে। সেই জায়গা থেকে যদি আমরা ঘুরে ফিরে আমরা যদি একটা জিনিস দেখার চেষ্টা করি সেখানে দেখা যাচ্ছে যে যেখানে সাধারণ জনগণের ভোট পেয়ে কিন্তু মমতা ব্যানার্জি উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে যে এই সাধারণ জনগণের পেটেই লাথি মারার কাজ করছে বিজেপি। সুতরাং এইটা জায়গাতে কিন্তু ফ্লপ হয়েছে। সেইজন্য আমি বলছি যে বারবার লাফালাফি করে কখনো কিন্তু রাজনীতি করা যায় না। রাজনীতি করতে গেলে আপনাকে শান্তভাবে রাজনীতি করতে হবে। যেটা কিন্তু আমরা দিলীপ ঘোষের মধ্যে দেখেছিলাম কিন্তু শুভেন্দু অধিকারীর মধ্যে আমরা দেখছি না। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী বারবার বলছে এই করে নিবো, ওই করে নিবো, এই ভেঙে দিবো, ওই ভেঙে দিবো, এই এখান থেকে টেনে নামিয়ে দিবো, ওখান থেকে টানিয়ে নামিয়ে দিবো, এই করে নিবো, ওই করে নিবো, কালীঘাটে চলে যাবো, লালবাজারে চলে যাবো। এইসব করে কিন্তু কখনো ভোটে জেতা যায় না। জনগণ কিন্তু সবকিছু দেখতে পাচ্ছে। জনগণ কিন্তু সব বুঝে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু উল্টো আরো এই যে শুভেন্দু অধিকারী ভুলের মতো ভুল একের পর এক ভুল কিন্তু ঘুরে ফিরে তৃণমূলকে কিন্তু উপরে ওঠানোর চেষ্টা করছে। যেখানে তৃণমূল আরো ভাবে জোটবদ্ধ হচ্ছে। তৃণমূল যে পরিমাণে পারফর্ম করছে চারদিকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু তৃণমূল কিন্তু ধীরে ধীরে কিন্তু এগিয়ে চলছে। তৃণমূল কিন্তু এখনো পর্যন্ত পিছিয়ে যাইতে রাজি নয়। যেখানে তৃণমূল একসময় ব্যাকফুটে খেলছিল। যখন আরজি করের ১ম ঘটনা হয় সেই সময় তৃণমূল কিন্তু ব্যাকফুটে খেলত। এখন কিন্তু তৃণমূল একদম ফ্রন্ট ফিটে এসে খেলছে। যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি বলছে যে আমরা বিধানসভায় ৭ দিনে ফাঁসির একটা কিন্তু আইন এনে দাঁড়া করাবো। আবার পরবর্তীকালে দেখা যাচ্ছে যে পরবর্তীকালে যখন দেখা যাচ্ছে বলছে যে তারা যদি কেন্দ্র সরকার যদি কোন আইন না আনে আমরা দিল্লিতে গিয়ে কিন্তু সেটার আন্দোলন করব। অর্থাৎ এখান থেকে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীও যা বুঝতে পারছে যে বর্তমান সময়টা কিন্তু চেঞ্জ হয়েছে। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ। সাধারণ জনগণের তুলনায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ছাত্র সংখ্যা বেশি। সেইজন্য কিন্তু ছাত্রদের ভোট লাগবে। ছাত্রদের কিন্তু একদম সমস্যার সমাধান করতে হবে। সেখানে কিন্তু ন্যায়মূর্তির প্রতীক হয়ে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। তো সেখান থেকেই সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসছে যে শুভেন্দু অধিকারী কি এখনো মমতা ব্যানার্জির সমান হতে পেরেছে? আমার তো মনে হচ্ছে হতে পারেনি। কারণ তাকে আরো কাজ করতে হবে। কেন কাজ করতে হবে? আমরা দেখেছি যে যেখানে তিনি শুভেন্দু অধিকারী পেছন থেকে ইন্ধন যোগানোর কাজ করছিলেন। যেখানে বলছিলেন যে, "ছাত্র তোমরা এগিয়ে যাও, সবাই এগিয়ে যাও। প্রত্যেক বাড়ি থেকে একজন না একজন যাবে।" ইউটিউবাররা এগিয়ে এসেছিল। কিছু ইউটিউবার রয়েছে যারা কিন্তু চেঁচামেচি প্রচুর পরিমাণে করে থাকে। তারা কিন্তু যখন সামনে এসে দাঁড়ায়, সেই সময় ভেবেছিল যে পিছন থেকে ব্যাকফায়ার করব। পিছন থেকে খেলাটাকে ঘুরিয়ে দিব। সেখান থেকে কিন্তু ঘোরাতে পারেনি শুভেন্দু অধিকারী। সেখানে দেখা গেছে শুভেন্দু অধিকারী খেয়ে-দেয়ে নাক ঘুম মানে দুপুরের একবারে নাক ডাকা ঘুম দিয়ে কিন্তু বিকালের দিকে দিকে দেখা গিয়েছে যে সেখানে তারা কিন্তু কি করছে যে প্রচুর পরিমাণে চেঁচামেচি করছে যে এই করে দিব, ওই করে দিব, ওই করে এরকম করে কিন্তু হয় না। কারণ জনগণ সবকিছু দেখছে। জনগণ দেখছে যে কে আমার জন্য খাটছে, কে আমার জন্য খাটছে না। যে আমার জন্য খাটবে না তাকে কিন্তু জনগণ কখনোই ভোট দিবে না। যেটা আমরা ২০২১ এ দেখেছি, ২০২৪ এও দেখেছি। যেখানে যদি ভেবেছিল যে রাম মন্দির বানিয়ে কিন্তু বিজেপি ভোটে জিতে যাবে উত্তরপ্রদেশে, সেখানে দেখা গিয়েছে অবস্থা বিজেপির একদম মানে লেজে গোবরে হয়ে গেছে। ৩৩ টা মাত্র সিট পেয়েছে। একসময় বিজেপি উত্তরপ্রদেশে ৮০ টার মধ্যে ৭২ টা সিট পেত। সেখানে মাত্র ৩৩ টা সিটে নেমে এসেছে। সেখান থেকে কিন্তু নরেন্দ্র মোদীর কাল শুরু হয়ে গেছে। সেখানে কিন্তু এখন জায়গা ছাড়বে না। যেহেতু ইন্ডিয়া জোটের সাথে তৃণমূল কংগ্রেস এখনো রয়েছে সুতরাং কিন্তু সেই দিক থেকে বোঝা যাচ্ছে না রাজনীতিটা মোড় কোন দিকে নেবে। ওকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যাবে ভবিষ্যতে কি হবে কি না হবে সে সবকিছুর মধ্যে আমরা নজর রাখবো। আপনারা দেখতে থাকবেন আমাদের এই চ্যানেল। হ্যাভ এ গুড ডে। বাই বাই।